আসসালামু আলাইকুম সবাইকে। চড়ুই পাখির অভিমান গল্পের ১ নম্বর পর্ব। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করে যাক। ম্যাথ ক্লাসে নতুন স্যার রূপে নিজের হবু বর স্পর্শকে দেখে মাথা ঘুরে উঠল আমার। বড় বড় চোখ করে তাকিয়ে আছি আমি। ৯ মাস পর দেখছি স্পর্শকে, তবুও চিনতে অসুবিধা হয়নি। উনি স্যার হয়ে গেল কবে? আমি তো এসব কিছুই জানি না। লেখাপড়া শেষ না করে উনি জবের জন্য ঘুরছিল শুনছিলাম। আমি চোখ কচলে কচলে দেখছি, আবার ঘরের মধ্যে আবোল তাবোল দেখছি না তো। আমার তো আবার এই লোকটাকে নিয়ে দিবা স্বপ্ন দেখার রোগ আছে। আজকেও তাই হচ্ছে নাকি, তাই ভাবছি বসে। এদিকে স্যার ক্লাসে আশায় যে দাঁড়িয়ে ভদ্রতার সাথে সালাম দিব, তারও খেয়াল নাই আমার। আমি হাঁ করে স্পর্শ দিকে তাকিয়ে বসে আছি। তা দেখে প্রিন্সিপাল স্যার রেগে এক ধমক দিল আমাকে। আমি ধরফরিয়ে উঠে দাঁড়ালাম। আশেপাশে তাকিয়ে দেখলাম ক্লাসের সবাই দাঁড়িয়ে আছে, একমাত্র আমি গাধার মতো বসেছিলাম। হাই কি লজ্জা! মাথা নিচু করে প্রিন্সিপাল স্যারকে সরি বললাম। প্রিন্সিপাল স্যার বিরক্তর চাহনি দিয়ে বলল, সিট ডাউন। তারপর বলল, এই হচ্ছে তোমাদের নতুন ম্যাথ টিচার সাদাফ মাহফুজ স্পর্শ। স্যার আর বলতে পারলেন না, তার ফোনের রিংটং বেজে উঠল। আদিমকালের একটা গান রিংটংয়ে দেওয়া। স্যারের সবাই মুখ টিপে হাসছে, কিন্তু আমি তা করতে পারলাম না। নিচু স্বরে হাসতে গিয়েও খিলখিলিয়ে হেসে উঠলাম। আর সম্পূর্ণ ক্লাসে আমার হাসির শব্দ দেয়ালে বাড়ি খেলো। আমার বান্ধবী মিষ্টি আমাকে ধাক্কা মারল রাগে। আমি সাথে সাথে মুখ চেপে ধরলাম। হাই আল্লাহ, আজ আমি এসব কি করছি? একেতে প্রিন্সিপাল স্যারের সামনে বেয়াদবি করছি, তার উপর আমার হবু বর স্পর্শ সামনে এসব করে নিজের মান সম্মান ক্ষুণ্ণ করছি। ছি! আমার নিজের গালে নিজেকেই কষিয়ে থাপড় মারতে ইচ্ছা করছে। স্পর্শের সামনে মানিজ্যতের লুফা হয়ে গেল। স্পর্শের দিকে আর চোখে তাকিয়ে দেখলাম তার মধ্যে কোনো হেলদোল নেই। খুব স্বাভাবিকভাবে নিচে দাঁড়িয়ে পরিচয় দিচ্ছে, হেসে হেসে কথা বলছে। আমি একটু পরপরই আর চোখে তাকিয়ে দেখছি তার কার্যক্রম। স্পর্শ সবাইকে দাঁড়িয়ে পরিচয় দিতে বলছে। সবাই একে একে দাঁড়িয়ে নাম ধাম বলছে। প্রিন্সিপাল স্যার কথা শেষ করে এসে স্পর্শে স্বাভাবিকভাবেই সুন্দর করে কথা বলতে দেখে খুশি হয়ে তারা দেখে চলে গেল। স্পর্শ তাকে বিদায় দিয়ে সবাইকে একে একে নাম জিজ্ঞেস করতে লাগলো। আমি ছিলাম দরজার পাশের লাইনে, একদম লাস্টের সিটে, জানালার পাশে। আমার ডান পাশে আছে মিষ্টি মাই, বেস্ট ফ্রেন্ড। আরও আছে, এক সিটে 5 জন করে বসা হয়, কারণ আমাদের বেঞ্চগুলো অনেক বড় হয়। আমাদের আরও ফ্রেন্ড আছে, নিঝুম, সিদ্ধি, ধারা। স্পর্শ এত গল্প করতে পারে। উফ! অবশেষে আমার পালা এলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমাকে তো চিনেই, আমি আবার কি বলবো? চুপ করে দাঁড়িয়ে আছি, তাই স্পর্শের গম্ভীর গলায় আওয়াজ কানে এলো। আমি চমকে মাথা উঁচু করলাম। হে ইউ, চুপ করে কেন? হোয়াটস ইউর নেম? আমার দিকে আঙুল তাক করে জিজ্ঞেস করলো স্পর্শ। আমি হতবিহ্বল হয়ে গেলাম। অবাক নয়নে তাকালাম স্পর্শের মুখের দিকে। তিনি তার ভ্রু উঁচু করে কথা বলতে ইশারা করছে। ক্লাসের সবাই ফিসফিস করে কি জানি বলছে। আমি আকাশ সমান রাগ মাথায় নিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিচু স্বরে টেনে বললাম, মারিয়া। স্পর্শ আমার কথা শুনে বলল, শুধু মারিয়া? নামের আগে পরে কিছু নাই? আমি বললাম, আছে। স্পর্শ বিরক্তির চোখে তাকিয়ে বলল, তাহলে সম্পূর্ণ বলেন। আমি বলতে যাব এমন সময় ক্লাসের শেষের ঘন্টা বাজলো। আমি থেমে গেলাম। স্পর্শ আর দাঁড়ালো না, গটগট করে চলে গেল বিদায় নিয়ে। আমি মুখ কালো করে বসে পড়লাম। উনি আমাকে চিনতে পারলো না, একদম অপরিচিতদের মতো বিহেভ করলো। উনি আমাকে চিনল না কেন? এই ওনার ভালোবাসা! সবাই যে বলে উনি নাকি আমাকে খুব ভালোবাসে, এজন্য নাকি আব্বুর পায়েও ধরে বলেছেন তার সাথেই যেন আমাকে বিয়ে দেন। আব্বু তো বেকার ছেলে দেখে নাকি না করে দিয়েছিল, কিন্তু স্পর্শ হাল ছাড়েনি। আব্বুর পেছনে ভালো করে নেমেছিল, তাকে না মানিয়ে থামবে না। শেষ পর্যন্ত নাকি পায়েও পড়েছিল, তখন আব্বু একটু নরম হয়েছিল। স্পর্শের পরিবারের সবার সম্পর্কে খোঁজখবর নিয়ে সম্ভ্রান্ত পরিবার দেখে রাজি হয়েছে, কিন্তু বিয়ে এখন না। স্পর্শকে নিজে পায়ে দাঁড়াতে হবে, তারপর হবে সব। স্পর্শ রাজি হয়ে যায় এক পায়ে, কিন্তু একটা অনুরোধ করে এঙ্গেজমেন্টটা যেন করিয়ে রাখে। তাই হয় আমার হবু শাশুড়ি মা আংটি ও চেন দিয়েছে। আমি তো তখন স্পর্শকে দেখিনি, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি বিয়ের খবর জানতে পেরে বাচ্চাদের মতো কেঁদেছিলাম আর বলেছিলাম, আপুর আগে আমার বিয়ে কেন ঠিক করেছো তোমরা? আমি তো ছোট, এখনই কেন আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হচ্ছ? আমি বিয়ে করব না। অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে আংটি পরিয়ে দিয়েছিল, আমি সেটা টেনে খুলে ফেলে দিয়েছিলাম। শত বললেও কেউ পরাতে পারেনি।
আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। সবাই শত চেষ্টা করেও আমাকে এক ফোঁটাও পানি খাওয়াতেও পারেনি। সবাইকে বলেছিলাম বিয়ে দিবে না বলো, তাহলে খাবো না। আর না হলে না খেয়ে মরে যাব। তোমরা কেউ আমাকে ভালোই বাসো না, তাই তো বিয়ে দিয়ে তাড়াতে চাইছো। আপু সবাই আপুকে ভালোবাসো। তখন সবাই বলেছিল বিয়ে দিবে না। আমি বিশ্বাস করেছিলাম। সেই দিনের পর আর সত্যি বিয়ে না, কোনো কথাবার্তা শ্বশুর বাড়ি নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি ভেবেছিলাম সব বন্ধ হয়ে গেছে, কিন্তু না, এসব কিছুই শেষ হয়নি। সব ছিল শুধু আমার চোখের আড়ালে। কারণ আমি রিয়াক্ট বেশি করতাম, তাই আমার বোঝা অবধি সব লুকোনো ছিল। কিন্তু একদিন আমি সব জেনে গেলাম। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। 1 বছর আগে জানতে পেরেছি আমি সব সব আমি আমার বড় বোন তানহা আপু তখন সব বলল। সাথে একটা পিকচারও দিল। ছবিটা ছিল স্পর্শের। আমি প্রথম দেখে ক্রাশ খেয়েছিলাম। তারপর ছবিটা নিজের কাছে নিয়ে রুমে গিয়ে নেচেছিলাম এত সুন্দর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে। আমি বিয়েটা নিয়ে আর আগের মতো ঝামেলা করিনি বলে সবাই তারপর থেকে আমার সামনে আলোচনা নিয়ে বসতো। আমি প্রথম রোজার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে দেখেছি। স্পর্শও সেদিন এসেছিল, কিন্তু সামনাসামনি দুজনের কথা হয়নি। আমি উকি ঝুঁকি মেরে দেখেছি তাকে। কথা বলার জন্য হাসপাস করছিলাম, কিন্তু কথা হলো না। তিনি ইফতার করে তারা দেখে চলে গেল। আমি বিহব্বল হয়ে গেলাম তার কাণ্ড কারখানায়। কিভাবে কথা বলবো ভাবছিলাম, কিন্তু লোকটা চলে গেল। এইভাবে এই 1 বছরে 3বার তার সাথে আমার দেখা হয়েছে, আর কথা হয়েছে একবার, তাও আবার সেটা আমার শাশুড়ি বাড়ি গিয়ে। আমি এই পর্যন্ত 7বার শ্বশুরবাড়ি গিয়েছি। কিছু হলেই আমাকে নিতে চলে আসে আমার একমাত্র ননদ শিফা, নয়তো শাশুড়ি মা। আমি গেলে স্পর্শের জন্য ওয়েট করি, কিন্তু ফাটা কপাল, আমার মহাশয় জীবনেও আমি ওই বাসায় গেলে বাসায় থাকে না। যতক্ষণ থাকি বাড়িও আসে না। সবসময় আমায় এমন পেরেশানি করেছে উনি। কত শখ ছিল প্রেম করব। যখন জানতে পারলাম এমন হিরোর মতো বর ঠিক করে রেখেছে সবাই, তখন আর তার সাথেই প্রেম করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পারলাম না। একদিন নিজে থেকে ফোন দিয়েছিলাম, কিন্তু আর কখনো তিনি ফোন করেননি। লজ্জায় অপমানে আর ফোন করিনি। তার ফেসবুক অ্যাকাউন্টও আমি রাউন্ড করি, কিন্তু তার পাত্তা নাই। তাই রিকোয়েস্টও দিইনি। আমার একটা ভাব আছে না। হ্যাঁ, রসকসহীন বর আমার, ধুর। গালে হাত দিয়ে পুরনো স্মৃতি বিচরণ করছিলাম, তখন মিষ্টি ধাক্কা খেয়ে বাস্তবে ফিরলাম। এইবারও তুই এমন হাঁ করে কি ভাবছিলি? হ্যাঁ, আমার জামাইয়ের কথা ভাবছিলাম। লোকটা খাটাস রে। ওইটারে আমার পচা পানিতে চুবাইতে মন চাইছে। খালি ভাব দেখাই আমারে। ধারা বলল, এই মাইয়া নিশ্চিত পাগল হইয়া গেছে। জামাইয়ের খবর পাওয়ার পর থেকে খালি এসব বলে। জীবনে দেখা করতে পারলো না, ওর সাথেও কথা কয় না, আবার তার প্রেমে দেওয়ানা হয়েছে। রে, ঠিক কইসত। এখন থেকে আমিও ভাব দেখাবো। আমারে না চেনার ভান করলো, তাই না? ওকে আমিও চিনি না, এমন ভাবই ধরবো। ওরা সবাই অবাক হয়ে বলল, তুই কি কস এগুলো? কিছুই তো বুঝতে পারছি না। সব আওলাইয়া যাচ্ছে। আমি সব সত্যিটা বলে দিলাম ওদের। ওরা মুখে হাত দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। নতুন স্যার তোর হবু বর? বিষয়ের হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো নিঝুম। আমি মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। মিষ্টি লাফিয়ে উঠল, দোস্ত আমার যে কি খুশি লাগছে রে। এত ঝাক্কাস একটা খবর দিলি তোরে আমার চুমাইতে ইচ্ছে করছে। আমি নাক ছিটকে মিষ্টিকে বললাম, ছি, তোর জামাইরে চুমা গিয়ে আমার পেছে পড়ছত কেন? আর এত খুশি হলি কেন? খুশি হব না মানে? ম্যাথ নিয়ে প্রতিবার আমরা টেনশনে থাকি। এখন আর কোনো টেনশন নাই। তোর জামাই মানে আমাদের দুলাভাই, সে তো এখন সেই সুবাদে আমাদের পাশ করেই দিব। আর তোরে তো ফার্স্ট করে দেবে। কি শান্তি আকাশে বাতাসে। আর ম্যাথ নিয়ে চিন্তা করা লাগবে না। নো চিন্তা, 240। আমি আর ম্যাথ বই খুলাই দেখুম না। দোস্ত, দুলাভাইরে পটাইয়া পাশ কইরা নিমো, তাই না রে নিঝুম? ধারা আর নিঝুমের চোখও চিকচিক করতে লাগলো। নিঝুম মিষ্টিরে জাপটে ধরে বলল, এই কথাটা তো আমার মনেই ছিল না। কি বুদ্ধি রে তোর। কোন দিন আমি ট্রিট দেই নাই? কোনো দিনও আমি ট্রিট দিই নাই। আজকে আমি মারুরে ট্রিট দেবো। যা ইচ্ছে খাওয়ামো আজ। আমার আর ম্যাথ করতে হবে না কষ্ট করে। শান্তি। আমি ওদের ছ্যাঁচড়ামি দেখছি দাঁতে দাঁত চেপে। ওই লোকটা জীবনে আমার লগে ভালো কইরা দুটা কথা কইল না, আজ নাচেনার ভান করলো তিনি নাকি আমাদের হেল্প করবে। গাধার দল।
কিন্তু ফ্রি ফ্রি ট্রিট পেলে সমস্যা কি? আমি শয়তানি হাসি দিয়ে ওদের দিকে তাকিয়ে আছি। কোনো সুবিধা পাবো না খুব ভালো করেই জানি, উল্টো অসুবিধা হবে। কিন্তু এখনই ওদের কিছু বলা যাবে না, না হলে আমার খাতিরে যত্নর অভাব হবে। একটু খাতির যত্নের খুব প্রয়োজন আমার। আহা, আজ ইচ্ছে মতো খাবো, তিনজনের টাকা আজ শেষ করেই ছাড়বো। আমি ভাব নিয়ে ক্লাস শেষ করলাম। ছুটির পর গেটের কাছে স্পর্শকে দেখলাম ফোনে কথা বলছে। আমি আর চোখে তাকাতাকি করতে করতে পাশের রেস্টুরেন্টে চলে এলাম। স্পর্শ ভুল করেও আমার দিকে তাকায়নি। আমি গোমরা মুখে চলে এলাম। আমি মিষ্টি এক পাশে বসলাম। আমাদের সামনে মুখোমুখি হয়ে বসেছে নিঝুম আর সিনথি। ধারা আলাদা পাশে। ধারা বসেই বলল, এই মারো, দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ করাবি কবে? করাবনি, একদিন আগে অর্ডার করে নিই। নিঝুম বলল, দোস্ত, স্যার থুকু দুলাভাই তোর দিকে একবারও তাকালো না। কথা তো দূরে থাক, তুই আমাকেও মিশা কথা কোস নাই তো? আবার সন্দেহের চোখে তাকিয়ে বলল,